আজকের ক্লাসের আলোচ্য বিষয় দ্য কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট ইন হোমিওপ্যাথি পার্ট 2। এই বিষয়ে আলোচনা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রাজা রাজবিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আরো স্মরণ করি হানিম্যানকে। তো আজকে রাতের ক্লাসে যারা যুক্ত হয়েছেন সকলকেই রাতের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা প্রথম পর্বে দুইটা কনস্টিটিউশনের উপরে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ দুইটা কনস্টিটিউশন নিয়ে আলোচনা করব। একটি হলো অ্যানিমিক কনস্টিটিউশন, আরেকটি হলো অ্যাজমেটিক কনস্টিটিউশন। অ্যানিমিক কনস্টিটিউশন কি এবং অ্যানিমিক কনস্টিটিউশনের অধীনে হোমিওপ্যাথিক যে সমস্ত রেমেডি আছে সেগুলোর কম্প্যারিজন করব। অপরদিকে অ্যাজমেটিক কনস্টিটিউশনের জন্য যে রেমেডিগুলো আছে সেগুলো কম্প্যারিজন করব। তো আমরা সময়কে না করে চলে যাই অ্যানিমিক কনস্টিটিউশন ইন হোমিওপ্যাথি। আমরা অনেকেই জানি যে অ্যানিমিক কনস্টিটিউশন এই দুটো শব্দ, যে যাদের রক্ত স্বল্পতা থাকে, রক্ত শূন্যতায় যারা সাফার করে, এতটুকুই জানি। তো কি কারণে রক্ত স্বল্পতা দেখা দেয় সেই কজেশনও কিন্তু আমাদের জানা দরকার, এবং সেই কজেশন অনুযায়ী মেডিসিন দিতে পারলে, এই কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিতে পারলে আপনি দেখবেন খুব ভালো ফলাফল পাচ্ছেন। মেডিসিন অনেকভাবেই নির্বাচন করা যায়। আপনি কারণ তত্ত্বের ভিত্তিতে মেডিসিন সিলেকশন করতে পারেন। আপনি এখানে কারণ তত্ত্ব যেগুলো থাকবে সেটা হতে পারে ফান্ডামেন্টাল কজ, এক্সাইটিং কজ অথবা মেইনটেইনিং কজ, অথবা কনস্টিটিউশনাল, তার ধাতু প্রকৃতি, ধাতুগত অবস্থা দেখেও আপনি ওষুধ নির্বাচন করতে পারেন। একজন রোগীর চেহারা, তার উচ্চতা, তার স্ট্রাকচার যেমন, এই অনুযায়ী তার হাত কেমন, তার নখ কেমন, তার চোখ কেমন, অঙ্গভঙ্গি কেমন, কিভাবে কথা বলে, এই দিকেও কিন্তু অনেক সময় আমরা মেডিসিন সিলেকশন করতে পারি। তো সেটা ফিজিক্যাল, ইমোশনাল আর মেন্টাল যে কনস্টিটিউশন থাকে সেগুলো আমরা প্রথম পার্টে আলোচনা করেছি। তো আজকে আমরা অ্যানিমিক কনস্টিটিউশনের উপর আলোচনা করব। তো এর আগে আমরা জানতে চাই যে আসলে অ্যানিমিক কনস্টিটিউশন আসলে কি। যখন কোনো পেশেন্ট তারা রক্ত শূন্যতায়, রক্ত স্বল্পতায় ভুগতে থাকে, অর্থাৎ ডেফিসিয়েন্সি রেড ব্লাড সেল যখন কম হয়ে ডাব্লিউবিসি বেড়ে যায়, অর্থাৎ হোয়াইট ব্লাড সেল বেড়ে যায় এবং রেড ব্লাড সেল কমে যায়, অর্থাৎ হিমোগ্লোবিন কম হয়ে যায়, এর ফলে তারা অ্যানিমিয়াতে সাফার করতে পারে। একটা পর্যায়ে কি হয়, যখন তারা অ্যানিমিয়াতে সাফার করতে থাকে, লিডিং টু ফ্যাটিগ, leading to weakness and other related symptoms. আপনি যখন কোনো পেশেন্টকে দেখবেন যে তারা রক্ত শূন্যতায় অথবা রক্ত স্বল্পতায় সাফার করতেছে, হিমোগ্লোবিন এর পরিমাণ কম হয়ে গেছে এবং হোয়াইট ব্লাড সেল ইনক্রিজড হচ্ছে, এমত অবস্থায় ক্লান্তি, শ্রান্তি, দুর্বলতা অথবা অন্যান্য সিমটম তাদের মধ্যে দেখা দেয়, অথবা এই রোগীকে অন্য কোনো জটিল রোগ তাকে আক্রমণ করলে তখন তার জীবনী শক্তি দুর্বলতার কারণে এটাকে রিকভারি করতে পারে না। যখন সে রিকভারি করতে না পারে তখন তারা আমাদের কাছে আসলে আমরা কোন কোন বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ দেখে তাদেরকে ভিন্ন ভিন্ন মেডিসিন আমরা অ্যাপ্লাই করব। এখন অ্যানিমিক কনস্টিটিউশনের ক্যারেক্টারিস্টিক্স কি, বৈশিষ্ট্য কি? ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অ্যানিমিক কনস্টিটিউশন। তো
অ্যানিমিক কনস্টিটিউশনের যে বৈশিষ্ট্যগুলি থাকবে, চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখব, সেটা কি ফিজিক্যাল কন্ডিশন কেমন থাকবে? দেখবেন যে পেইল, ফ্যাকাশে, শ্যালো কমপ্লেক্সন অর পেইল কমপ্লেক্সন, বিবর্ণ চেহারা। যতই তাকে খাবার দাবার হয়তো দেওয়া হচ্ছে, কিন্তু হিমোগ্লোবিন সেইভাবে তৈরি হচ্ছে না, অথবা তার শরীরে এনার্জি পাচ্ছে না, সে তার মধ্যে ফ্যাটিক অথবা ল্যাক অফ এনার্জি, শক্তি কম পাচ্ছে, একটা পর্যায়ে এই পেশেন্টের ফিজিক্যাল কনস্টিটিউশনে আর কি পাবেন? উইকনেস পাবেন, উইকনেস ইন মাসলস, উইকনেস ইন মাসল অর লিম্বস, অঙ্গ প্রত্যঙ্গ এবং তার মাংসপেশিগুলোও কিন্তু দুর্বল হয়ে যাবে। যখন কোনো মানুষের শরীরে রক্ত কম থাকবে, তখন কিন্তু সে শারীরিকভাবে কিন্তু শক্তিশালী হবে না। অটোমেটিক্যালি তার মাসল বলেন, তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বলেন, অটোমেটিক্যালি কিন্তু দুর্বল হতে থাকবে। যখন তার এই দুর্বলতা, রক্তশূন্যতা দেখা দিবে, যে কোনো ভাবেই যে কোনো ডিজিজে সে আক্রান্ত হতে পারে। সাসেপ্টিবিলিটি টু কোল্ড, ডিজিনেস অর ফেইন্টিং কন্ডিশন, যে বর্ষা চলে যাচ্ছে, অথবা মাথা ঘুরতেছে, তন্দ্রাচ্ছন্ন ভাব, অথবা ঠান্ডা লাগার প্রবণতা, বিভিন্ন ধরনের সমস্যা তার ক্ষেত্রে দেখা দিবে। অথবা কোনো পেশেন্টে দেখবেন নখ ভেঙে যাচ্ছে, যখন সে রক্তশূন্যতায় সাফার করতে থাকে, রক্ত স্বল্পতা সাফার করতে থাকে, শরীর মন দুর্বল হয়ে যায়, তখন দেখবেন যে তার নখ ভেঙে যাচ্ছে, তার চুল পড়ে যাচ্ছে, অথবা আরো অন্যান্য জটিলতা তৈরি হয়। এগুলো কিন্তু তখন আমরা দেখেই বুঝতে পারবো যে সে আসলে অ্যানিমিক কনস্টিটিউশনের অধীনে আছে। ওকে, আমরা মেন্টাল এন্ড ইমোশনাল কন্ডিশনে কি পাবো? শারীরিকভাবে যখন সে ক্লান্ত শ্রান্ত দুর্বলতা তার মধ্যে দেখা দিবে, মানসিক ভাবেও কিন্তু তখন তার ধীরতা, ধীর গতিতে চলতেছে, তার চিন্তার ধীরতা, তার কথা বলার ধীরতা, সবকিছু ধীর গতিতে, মেন্টাল স্লাগিশনেস আমরা দেখব। এবং তার চিন্তা করতেও কিন্তু কঠিন হয়ে যায়, ডিফিকাল্টি কনসেন্ট্রেশন, এবং সে কনসেন্ট্রেশন দিতে পারে না, মনোযোগ মনোসংযোগ সে করতে পারে না। তার মধ্যে ইমোশনাল সেন্সিটিভিটি দেখা দেয়, ইরিটেবিলিটি, তখন কিন্তু সে সহজেই ক্ষিপ্ত হয়ে যায়, সহজেই রাগান্বিত হয়ে যায়। যখন কোনো পেশেন্ট দেখবেন দুর্বল হয়ে গেছে, রক্ত স্বল্প হয়ে গেছে, রক্ত শূন্যতা দেখা দিয়েছে, তখন তার কিন্তু কথা বলতে ভালো লাগে না, খিটখিটে মেজাজ দেখা দেয়। তো এখন এই যে খিটখিটে মেজাজ কেন দেখা দিচ্ছে, এই সমস্ত কারণ আমাকে আপনাকে উদ্ঘাটন করতে হবে। এখন এই ক্ষেত্রে আমরা যদি অ্যালোপ্যাথিক কোন চিকিৎসকের কাছে, আমাদেরই পরিবারের অনেক সদস্য তখন দেখবেন যে হিমোগ্লোবিন কম হয়ে গেছে, আমরা অ্যালোপ্যাথিক চিকিৎসকদের কাছে যাই, সেখানে ভিটামিন দিবে, আয়রন দিবে, তাই না? তো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির ক্ষেত্রে তারা আয়রন জাতীয় যে সমস্ত ওষুধপত্র আছে, ভিটামিন বি কমপ্লেক্স, এগুলো কিন্তু ওনারা দিয়ে থাকেন। আমাদের হোমিওপ্যাথিতেও কিন্তু অসাধারণ চমৎকার কার্যকরী মেডিসিন আছে। সেই সাথে যে সমস্ত খাবারে আয়রন বেশি থাকে, অথবা ভিটামিন বি যুক্ত খাবার যেগুলো আছে, সেগুলো বেশি বেশি তাকে খেতে বলতে হবে, অপরদিকে হোমিওপ্যাথিক চিকিৎসা দিতে হবে। তারপরেই দেখা যাবে খুব দ্রুতই সে আরোগ্যের দিকে যাচ্ছে। যখন এই পর্যায় থেকেও তাকে নিষ্কৃতি দেওয়া না যায়, এই পর্যায় থেকেও তাকে উত্তরণের পথ বের করা না যায়, তখন কিন্তু ওই পেশেন্ট ক্রনিক ডিজিজের দিকে সাফার করতে থাকে, তার ইনফেকশন দেখা দিচ্ছে, ক্রনিক ডিজিজ হচ্ছে। অথবা কোন মহিলাদের ক্ষেত্রে আমরা যদি হিস্ট্রি নেই, যে কোনো মহিলা রক্ত শূন্যতায় ভুগতেছে, আপনি হিস্ট্রি নিয়ে দেখলেন যে অতীতে তার হেভি মেনস্ট্রুয়েশন, প্রচুর পরিমাণে তার মেনস্ট্রুয়েশন হতো, এটা দীর্ঘদিন ধরে তাকে সাফার করতে হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখবো এরাও কিন্তু অ্যানিমিক কনস্টিটিউশনের হয়ে যেতে পারে। একটা পর্যায়ে তাদের ক্ষেত্রে থ্যালাসেমিয়া দেখা দিতে পারে, তাই না? তাদের ক্ষেত্রে কি দেখা দিতে পারে? থ্যালাসেমিয়া দেখা দিতে পারে। এখন মায়োসমিটিক কানেকশন কি পাবো? অ্যানিমিক কনস্টিটিউশনের মায়োসমিটিক
কানেকশন থাকবে শরিক ম্যাজমেটিক কানেকশন। তো যখন সে সোরার অধীনে থাকবে তখন দেখবেন তার টনিক ডিফিসিয়েন্সি, হাইপার সেন্সিটিভিটি দেখা দিবে। কিন্তু যখন সে সিফিলিটিক কন্ডিশনে চলে যাবে, সিফিলিটিক ম্যাজমেটিক ম্যানিফেস্টেশনে চলে যাবে, তখন তার ডিস্ট্রাকশন দেখা দিবে, ডিজেনারেশন দেখা দিবে। কোথাও ক্ষত হয়েছে, সেই ক্ষত আর শুকাচ্ছে না, দীর্ঘদিন সময় লাগতেছে। তাহলে ফাংশনাল চেঞ্জ দেখা দেয় শরিক মায়াজমের পেশেন্টদের ক্ষেত্রে, আর স্ট্রাকচারালি চেঞ্জ দেখা দেয়, অর্থাৎ ডিজেনারেশন হয়, ডিস্ট্রাকশন হয়, সেই ক্ষেত্রে আমরা সিফিলিটিক মায়াজমেটিক কানেকশন দেখতে পাবো। তাহলে অ্যানিমিক কনস্টিটিউশনের পেশেন্টদের ক্ষেত্রে যখন দেখবো যে ফাংশনাল চেঞ্জ হয়েছে বাট স্ট্রাকচারালি কোনো চেঞ্জ হয় নাই, সেই ক্ষেত্রে আমরা শরিক মায়াজমের চিন্তা করব এবং শরিক ম্যাজমেটিক মেডিসিনগুলোর মধ্যে একটি মেডিসিন তার ক্ষেত্রে অ্যাপ্লাই করব। আর যখন সিফিলিটিক ম্যাজমেটিক ম্যানিফেস্টেশন তার মধ্যে তৈরি হবে, একটা ডিজেনারেশন দেখা দিবে অথবা একটা ডিস্ট্রাকশন কন্ডিশন দেখা দিবে, তখন সিফিলিটিক মেডিসিনগুলোর মধ্যে তার জন্য অ্যাপ্লিকেবল যে রেমেডি থাকবে সেই রেমেডি আমরা তাকে দিব। এখন অ্যানিমিক কনস্টিটিউশনের অধীনে মেডিসিন, অনেক মেডিসিন পাবেন, হোমিওপ্যাথিক রেমেডিস ফর অ্যানিমিক কনস্টিটিউশন। অ্যানিমিক কনস্টিটিউশনের অধীনে কিন্তু আপনি স্পেসিফিক ভাবে একটি মাত্র মেডিসিন পাবেন না, অনেকগুলো মেডিসিন, যেমন ক্যালকিরাম ফস হতে পারে, চায়না হতে পারে, ফেরাম ফস হতে পারে, ফেরামমেড হতে পারে, ন্যাট্রামিয়ার হতে পারে, আর্সেনিক আর্ব হতে পারে, ক্যালকিনেক আর্ব হতে পারে, ল্যাকেসিস হতে পারে, অ্যাসিড ফস হতে পারে, ফসফরাস হতে পারে, সাইলিশিয়া হতে পারে, পালসিটিলা হতে পারে, সিপিয়া হতে পারে, কার্সিনোসিন হতে পারে, সালফার হতে পারে, অনেক মেডিসিন হতে পারে। এখন এতগুলো মেডিসিনের মধ্য থেকে আমরা কিভাবে স্পেসিফাই করব, কিভাবে এই এতগুলো মেডিসিনের মধ্যে থেকে আমরা সিম্পলিফাই করব, এতগুলো মেডিসিনের মধ্য থেকে আমরা কিভাবে ইন্ডিভিজুয়ালাইজেশন করব, তাই না? এখন ক্যালকিরা ফসের ধাতু প্রকৃতি কেমন থাকবে? যে সমস্ত শিশুদের ক্ষেত্রে, যুবক যুবতীদের ক্ষেত্রে দেখবেন যে হাড়ের দুর্বলতা, ক্যালকিরা ফস এবং ক্যালকিরা কার্ব দুইটাই কিন্তু ক্যালসিয়াম যুক্ত মেডিসিন। তো ক্যালসিয়ামের অভাব পূরণ করে, ডিফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম। তো যাদের বয়স অল্প, বিশেষ করে হাড় গঠনের সময় এই দুই মেডিসিন ব্যাপক কার্যকরী ভূমিকা রাখতে পারে। তো ক্যালকিরা ফসের রোগীদের ক্ষেত্রে দেখবেন যে হাড় দুর্বল হয়ে যাচ্ছে অথবা তার নিউট্রিশন ভালোভাবে হচ্ছে না, পোর নিউট্রিশন, যথেষ্ট আপনি তাকে আহার দিচ্ছেন, খাবার দিচ্ছেন, ভালো ভালো খাবার দিচ্ছেন, কিন্তু শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে, শরীর হালকা পাতলা হয়ে যাচ্ছে, শরীরে মাংস লাগতেছে না এবং চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ক্লান্ত শ্রান্ত হয়ে যাচ্ছে এবং তার হাড়ে ব্যথা বেদনা করতেছে, অথবা ডিলেইড ডেন্টিশন অর্থাৎ দাঁত উঠতে দেরি হচ্ছে, তার ব্রহ্মতালু জোড়া লাগতে দেরি হচ্ছে, এগুলো হয় দেখবেন যে ম্যাল নিউট্রিশনের কারণে, ডিউ টু ম্যাল নিউট্রিশন। এখন ক্যালকিরা ফসের রোগীকে আপনি প্রকৃতপক্ষে যদি সে ক্যালকিরা ফসের রোগী হয়ে থাকে, আপনি এই মেডিসিন না দেওয়া পর্যন্ত যতই আপনি ডিম খাওয়ান কেন, দুধ খাওয়ান কেন, হ্যাঁ, এগুলো কিন্তু রিকভারি করা অনেক কঠিন। ডিম দুধ তো অনেক বাচ্চাকেই খাওয়ানো হয়, ডিম দুধ অনেক বাচ্চাকেই খাওয়ানো হচ্ছে, বাট তারা শারীরিকভাবে তাদের পরিপোষণ যে ক্ষমতা এটা তাদের দেখা দিচ্ছে না, মাংস লাগতেছে না। এখন এই শিশুকে আপনি অবশ্যই ক্যালকিরা ফস অ্যাপ্লাই করবেন। তো ক্যালকিরা ফসের রোগীদের ক্ষেত্রে দেখবো যে এদের হালকা পাতলা গরম থাকে এবং অনেক লম্বা হয়, অনেক লম্বা হয়, কিন্তু তাদের যে শরীরে মাংস থাকা দরকার মাংস থাকে না। এমন অবস্থা আপনি ক্যালকিরা ফসকে চিন্তা করবেন। অপরদিকে অ্যানিমিক কনস্টিটিউশনের জন্য যারা অ্যানিমিয়াতে সাফার করে তাদের ক্ষেত্রে চায়না আপনি কখন অ্যাপ্লাই করবেন? চায়না আপনি কখন অ্যাপ্লাই করবেন? যদি কোনো মহিলাদের ক্ষেত্রে দেখেন দীর্ঘদিন তার ঋতুস্রাব চলতেছে অথবা অনেকগুলো সন্তান জন্মদান করছে অথবা
তার লিকোরিয়ার সমস্যা, অথবা দীর্ঘদিন সে ম্যালেরিয়াতে সাফার করতেছে, অথবা দীর্ঘদিন অন্যান্য রোগে সে সাফার করতে করতে দেখা যায় একবারে ক্ষীণ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, অথবা দীর্ঘদিন তার বমি চলতেছে, দীর্ঘদিন তার ডায়রিয়ার সমস্যা দেখা দিচ্ছে, দীর্ঘদিন ডায়রিয়াতে সে সাফার করতেছে, দীর্ঘদিন সে কলেরাতে সাফার করতেছে, একটা পর্যায়ে দেখা যাবে যে ফ্লুইড অনেক পরিমাণে লস হওয়ার ফলে সে অ্যানিমিক কনস্টিটিউশনের হয়ে যেতে পারে। আমরা চায়নার ক্ষেত্রে কি সিমটম গুলো কি পাবো, কি ফিচার কি পাবো? চায়না রোগীদের ক্ষেত্রেও দেখবেন যে সমস্ত শরীর মনে হয় ফুলে গেছে, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, তার দুর্বলতা দেখা দিচ্ছে, দুর্বল হয়ে গেছে, এবং কানের মধ্যে ভো ভো করে শব্দ হচ্ছে। যখন কোনো মানুষ দুর্বল হয়ে যায়, ক্লান্ত শ্রান্ত হয়ে যায় ফ্লুইড লস হওয়ার কারণে, দেখবেন মাথা ঘুরতেছে, মাথা ঘুরে চটকে সে অজ্ঞান হয়ে যাচ্ছে, অচেতন হয়ে যাচ্ছে, তাই না? কানের মধ্যে ভো ভো করে শব্দ হচ্ছে, অথবা তার ডাইজেস্টিভ কোনো প্রবলেম দেখা দিয়েছে, সমস্ত পেট ফুলে গেছে, ঢেকুর ওঠে না, বায়ু নিঃসরণ হয় না, এবং বায়ু নিঃসরণ কদাচিৎ হলেও দেখা গেল তার পেট ফোলা কমতেছে না। এমন অবস্থায় অবশ্যই অবশ্যই আপনি চায়নাকে চিন্তা করবেন। আমি একটি ঘটনা বলি। আমার একজন পেশেন্ট, তো এই পেশেন্ট কলেরাতে আক্রান্ত ছিলেন। তো মুগদা জেনারেল হসপিটালে প্রায় 5-7 দিনের মতো 13টা কলেরা স্যালাইন শেষ হয়েছে। 13টা কলেরা স্যালাইন শেষ হওয়ার পরেও যখন তার কলেরা বন্ধ করতে পারতেছে না, তো ওই মেয়ের মামা তো আমারে ফোন দিয়ে বললেন, নাসির ভাই, আমার ভাগ্নি তো কলেরাতে আক্রান্ত এবং মুগদা হসপিটালে আছে, এখন হোমিওপ্যাথিতে কোনো ট্রিটমেন্ট আছে না আমি মহাখালীতে নিব? তাই বললাম, হোমিওপ্যাথিতে যদি সুনির্দিষ্ট সঠিক মেডিসিন অ্যাপ্লাই করা যায়, তাকে মহাখালী নিতে নিতে যে সময়, এই সময়ের মধ্যে তার কলেরা বন্ধ হয়ে যাবে। তো উনি বললেন, তাহলে আপনি একটু চিকিৎসা করেন। আমি বললাম, ঠিক আছে, আপনি হসপিটাল থেকে রিলিজ করান। তো যেহেতু আমি চায়নার কথা বলতেছি, অ্যানিমিক কনস্টিটিউশনের অধীনে যত মেডিসিন আছে, চায়না তার মধ্যে অন্যতম একটি মেডিসিন। এরপরে তাকে আমার চেম্বারে আনা হলো। কিছু আমার চেম্বারে বেড নাই, তো তারা বেড নিয়ে আসছে বাসা থেকে। 5 মিনিট পর পর বলতেছে, ডাক্তার সাহেব পায়খানা আমার হয়ে গেল। তাহলে ঠিক আছে, পায়খানা বেডেই করতে থাকেন। তো একটা পর্যায়ে আমি তার জন্য সিলেকশন করলাম চায়না। এখন চায়না আমি কেন সিলেকশন করলাম, আমাকে আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমাকে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার, জি স্যার, আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে। তো আমি চায়না কেন সিলেকশন করলাম, আমি হিস্ট্রি নিয়ে জানার চেষ্টা করলাম যে এই কলেরার পিছনে আপনার কি কারণ ছিল যে আপনি কলেরাতে আক্রান্ত হলেন, কি ধরনের খাবার খেয়েছিলেন, যেহেতু আপনার বেশ কয়েকদিন ধরে কলেরা চলতেছে। তো ডাক্তার সাহেব, আমি তেমন কোনো খাবার তো খাই নাই, তো নর্মালি যে সমস্ত খাবার খেয়ে থাকি, তো সেই নর্মাল খাবারই আমি খেয়েছি, তো অন্য কোনো খাবার আমার মনে পড়তেছে না যে খেয়েছি। তো যাই হোক, তো হিস্ট্রি নিয়ে জানা গেল একটা পর্যায়ে কাঁঠালের বিচি, কাঁঠালের বিচি আপনারা চেনেন তো, কাঁঠাল যে কাঁঠাল পাকে, এই কাঁঠাল খেয়ে কোষগুলো খেয়ে বিচিগুলো হয়তো থাকে। এখন এই কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে বোনা করছে, বোনা করে এটা খুব সুস্বাদু ছিল তার কাছে। তার বক্তব্য ছিল যে এটা খুব সুস্বাদু ছিল, সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি, রাতে খেয়েছি, 3 বার। পরের দিন সকালে আমার ডায়রিয়া শুরু হলো। এখন কাঁঠালের বিচি এটা কিন্তু ফলেরই একটা অংশ, কাঁঠালের বিচি কি একটা ফলের অংশ। তো এরপর থেকে তার পেটের ট্রাভেল শুরু হলো। এখন আমরা রোগের নাম কি এদিকে আমাদের চিন্তা করার দরকার নাই, আমরা কজেশন পেয়ে গেছি। কি পেয়েছি? কজেশন পেয়ে গেছি। তো কজেশন পেয়েছি যে কাঁঠালের বিচি খাওয়া। এখন কাঁঠালের বিচি কিন্তু ফলেরই একটা অংশ, তাই না? ফলেরই একটা অংশ। তো আমরা রেপার্টরিতে অনেকগুলো মেডিসিন পাবো, তার মধ্যে কিন্তু চায়না অন্যতম একটি মেডিসিন। যাই হোক, তো চায়না দেওয়ার পেছনে আরো কয়েকটা কারণ ছিল, যে হিউজ পরিমাণে ফ্লুইড লস হয়েছে এবং ফ্যাকাশে, তার শরীরে মনে হচ্ছে শক্তি নাই এবং বিবর্ণ চেহারা। আমি ওষুধ অ্যাপ্লাই করলাম চায়না LM1 পোটেনসি 1, LM1 5 মিনিট পর পর দেওয়া শুরু করেছি, কারণ এই সমস্ত পেশেন্ট হাতে না কিন্তু অনেক ঝুঁকি। তো ওই জায়গা থেকে আমি 5 মিনিট পর পর 2টা ডোজ 10 মিনিটের ব্যবধানে তার শরীরে ঘাম দেওয়া শুরু করলো। দেখেন, 10 মিনিট পরেই দেখলাম যে তার শরীরে ঘাম দেওয়া শুরু করলো, এবং আস্তে 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 আস্তে
দেখা গেল ওই পায়খানা যে ফ্রিকোয়েন্ট কলেরা বা ফ্রিকোয়েন্ট ডায়রিয়া দেখা দিচ্ছিল, 5 মিনিট 10 মিনিট পর পর পায়খানা হয়ে যাচ্ছিল, এটা কিন্তু এই এটা খুব ফ্রিকোয়েন্সি কমে আসছে। তো আমি আমার চেম্বারে প্রায় 4 ঘন্টা মতো রাখলাম। একটা পর্যায়ে দেখা গেল যে পায়খানা কমে আসছে, আর পায়খানা হচ্ছে না। আমি বললাম যে ঠিক আছে, আপনি এখন বাড়ি যেতে পারেন। বাড়ি গিয়ে আজকে হয়তো এই কয়েকদিনে কিন্তু আর ঘুম নাই, এই কয়েকদিনে তার একেবারেই ঘুম নাই। আমি বললাম যে সারা রাত একটা ঘুম দিবে, তো তাকে কেউ জাগাবেন না। সকালে উঠে যদি পেটে কিছু থাকে সেগুলো সব বের হয়ে যাবে। যাক, আলহামদুলিল্লাহ এই রুগীকে চায়না দিলাম এবং তার কমপ্লিমেন্টারি মেডিসিন পরবর্তীতে ফেরামেট দিতে হয়েছিল। ফেরামেটও কিন্তু দেখেন অ্যানিমিক কনস্টিটিউশনের জন্য ফেরামেট চমৎকার কার্যকরী, এবং চায়নার পরবর্তী মেডিসিন ফলোডাল মেডিসিন কমপ্লিমেন্টারি মেডিসিন কিন্তু ফেরামেট। তো এই চায়না অ্যাপ্লাই করার পরে দেখা ফেরামেট দিয়ে তাকে কমপ্লিটলি আরোগ্য করতে সক্ষম হয়েছিল। এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট। তো আমরা দীর্ঘদিন ক্লাস কি রেকর্ড হচ্ছে স্যার? রেকর্ডিং হচ্ছে কিনা আমি জানি না। হলে স্যারকে ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিন স্যার রেকর্ডিং। জি জি, শিওর। তো আপনাদের অনেকেরই হয়তো বলেছি যে আপনারা ক্লাসগুলো রেকর্ড করবেন, রেকর্ড করে স্যার ক্লাস রেকর্ডিং হচ্ছে স্যার, আমি দিয়ে দেবো স্যার, আমি তো দিয়ে দেই রেগুলারলি। জি, এনিওয়ে, তাহলে আমরা অ্যানিমিক কনস্টিটিউশনের অধীনে যে সমস্ত মেডিসিনগুলোর কথা বলতেছি তার মধ্যে অন্যতম মেডিসিন চায়না, ক্যালকেরেফস, ফেরামেট, এই মেডিসিনগুলো। এখন দেখা গেছে কোন রোগীর দীর্ঘদিন ঋতুস্রাব চলতেছে। আমি আরেকটি ঘটনা বলি, যেহেতু আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন, বুঝতে সহজ হবে। তো আরেকটি ঘটনা আমারই রিলেটিভ। তো এই মেয়েটার ঋতুস্রাব সংক্রান্ত সমস্যা, এই ঘটনা আমি আগেও বলেছি, আমি আজকেও সেটা তুলে ধরতেছি, যেহেতু আমরা চায়নার কথা বলতেছি। এখন আসি, তো এই মেয়েটার প্রথম ছিল সম্পূর্ণ চুল উঠে যাওয়া, মাথা একেবারে টাক ছিল। তো এই টাক রোগ কিভাবে দেখা দিল? তার রিউমেটিক ফিভার ছিল। এই রিউমেটিক ফিভারের জন্য অ্যালোপ্যাথিক চিকিৎসা করানো হয়েছিল। একটা পর্যায়ে তার মাথার সম্পূর্ণ চুল পড়ে যায়, একদম চকচকে টাক, একদম গ্লাস যেমন চকচক করতে থাকে, মনে হচ্ছে টাক চকচক করতেছে। আমি বললাম যে তার চুল উঠবে কিন্তু রিউমেটিক ফিভারটা আবার ফিরে আসবে। মাথার চুল উঠবে বাট রিউমেটিক ফিভার ফিরে আসবে। তো ওই সময় আমি তাকে শততমিক একটা ডোজ দিয়েছিলাম, সিফিলিনাম। তো সিফিলিনাম 10 mg একটা ডোজ অ্যাপ্লাই করাতে 2-3 মাসের মধ্যে তার মাথার চুল এত গজিয়েছে, আগে যা ছিল মনে হয় তার থেকে বেশি গজিয়েছে। তো ওই গ্রামের যত টাক রুগী সব আমার চেম্বারে এসে ভিড়, ডাক্তার সাহেব আমার তো চুল উঠে গেছে। জি, তো যাই হোক, এটা দেওয়ার পরে এই মেয়ে যখন স্বাভাবিকা হলো, তো এই ঋতুস্রাব কিন্তু বন্ধ হয় না, দীর্ঘদিন চলতেছে। তো তাদের ধারণা ছিল যে টাক রোগ ভালো হতে 2-3 মাস সময় লাগছে। এখন ঋতুস্রাবের সমস্যা, এটা তো ইমার্জেন্সি কেস। এখন ইমার্জেন্সির ভিত্তিতেই তাকে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়াতে হবে। তো ঢাকা, খুলনা, যশোর বিভিন্ন জায়গায় যখন হয় নাই, সর্বশেষ তাকে ইন্ডিয়াতে নিতে বলা হয়েছে যে আমাদের দেশে চিকিৎসা হবে না। তো ইন্ডিয়াতে যাওয়ার আগে আমার সাথে পরামর্শ করলো যে যেহেতু টাক রোগ এখান থেকে ভালো হয়েছে, তা আমরা দেখি এই রোগ এখান থেকে ভালো হয় কিনা। তো আমি তখন বললাম হ্যাঁ, এটা ভালো হবে, আপনি আসেন। তো আমি প্রথমে সম্ভবত স্যালাইন অ্যাপ্লাই করেছিলাম। স্যালাইনা অ্যাপ্লাই করাতে 1 সপ্তাহ ভালো, আবার দেখা দিল। স্যালাইনার পাওয়ার আমি চেঞ্জ করলাম, 1 সপ্তাহ ভালো, আবার দেখা দিল। স্যালাইনার কমপ্লিমেন্টারি মেডিসিন সম্ভবত থুজা, তারপর থুজা অ্যাপ্লাই করেছিলাম। তো 15 দিন ভালো, 10 দিন ভালো, আবার দেখা দেয়। তো এইভাবে হঠাৎ করে 1 মাসের মধ্যে তো এই রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, বাড়িতে থাকা অবস্থায় অজ্ঞান অচেতন হয়ে যায়। এখন এই অজ্ঞান অচেতন রোগী আমার চেম্বারে আমি নিয়ে আসতে বলি। আমি বললাম ঠিক আছে, আপনি আমার চেম্বারে নিয়ে আসেন। ওই দিন আমার তার আগের সময়, তো তার আমি করতে যাবো, তো বললো যে ঠিক আছে, আপনি চেম্বারে থাকেন। তো আমি এই অচেতন রোগী অজ্ঞান অবস্থায় আছে, কোনো হোমিওপ্যাথিক চিকিৎসক যদি এই রোগী হাতে নিতে চাই, সবাই পাগল বলবে, বলতে এই অজ্ঞান রোগী আপনি কেমন চিকিৎসা করবেন? তো আশেপাশে যারা লোকজন আছে, তো দোকানদার সব ভিড় করতেছে, এবং ওই গ্রাম থেকে আমাদের এলাকায় আপনার নসিমন নামে একটা গাড়ি আছে, তো এতে প্রায় 12-14 জন
আসা যায়। তো এই গাড়িতে ভর্তি করে সবাই আসছে। আমি সময় নিয়েছি মাত্র আধা ঘন্টা। আমি বললাম যে আমাকে আধা ঘন্টা সময় দেন, যদি আধা ঘন্টার মধ্যে ওর জ্ঞান ফিরে আসে তাহলে আমি এই রোগীকে হাতে রাখবো, আদারওয়াইজ আমি ছেড়ে দিব। তো আমি ওষুধ দেওয়ার পর প্রায় 20 মিনিট হয়ে গেছে, তার কিন্তু জ্ঞান ফিরে না, জ্ঞান ফিরতেছে না। আমি তখন আল্লাহকে ডাকতেছি, আল্লাহ তুমি মান সম্মানটা রক্ষা করো। তো একটা পর্যায়ে দেখি 22-23 মিনিটের মধ্যে ও চোখ খুলছে। চোখ যখন খুলছে তখন আশেপাশের লোকজন তখন ভাবছে যে কি এটা ম্যাজিক নাকি। তো আমি মেডিসিন দিয়েছিলাম চায়না, তখন রেপার্টরি সম্বন্ধে এত ধারণা ছিল, মেডিকা করছি। তো এখান থেকেই আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে অতিরিক্ত পরিমাণে তার যে ফ্লুইড যাচ্ছে, ঋতুস্রাব বন্ধ হয় না, ফ্যাকাশে হয়ে গেছে, এই দুর্বলতার কারণেই সব জ্ঞান হয়ে গেছে, অচেতন হয়ে গেছে, তাই না? চায়না যাওয়াতে বাস সে আধা ঘন্টার মধ্যেই আলহামদুলিল্লাহ তার জ্ঞান ফিরলো, আস্তে 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 সে ভালো দিকে গেল। এখন এই চায়না দেখেন, জটিল রোগী আরোগ্য করা এবং এই রোগীকে হ্যান্ডেলিং করা কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন। যাই হোক, তো এরপরে চায়না অ্যাপ্লাই করাতে পাওয়ার বাড়াতে থাকলাম। ওই সময় শততমিক ওষুধ অ্যাপ্লাই করেছিলাম 30 পাওয়ার, এরপর আস্তে আস্তে 200 1M। তো একটা পর্যায়ে দেখা গেছে রোগীর এই সমস্যা কিন্তু বারবার রিকারেন্ট করতেছে। তো দীর্ঘদিন যদি এইভাবে ঋতুস্রাব চলতে থাকে, অতিরিক্ত রক্তস্রাব যেতে থাকে, ধরে নিতে হবে এটা টিউবারকুলার পেশেন্ট। এটা কোন পেশেন্ট? ম্যাথমেটিক্যালি যদি আমরা এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করি, ধরে নেব এটা টিউবারকুলার। তাহলে টিউবারকুলার পেশেন্ট হলে অ্যান্টি টিউবারকুলার মেডিসিন কি কি আছে, সেই মেডিসিন গুলোর সাথে আবার চায়নার কি সম্পর্ক আছে? তো চায়নার সাথে টিউবারকুলার খুব ভালো একটা সম্পর্ক আছে। আমি যখন এরপরে টিউবারকুলার ম্যাথমেটিক মেডিসিন অ্যাপ্লাই করলাম, তখন তার এই সমস্যা আর নাই, মোটামুটি এখন ভালো। এই যে ভালো, আর সমস্যা দেখা দেয় না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সর্বশেষ তাকে অ্যান্টিসেপ্টিক ওষুধ দিয়ে তাকে চিকিৎসা শেষ করেছিল, সম্ভবত সালফার। তাহলে তাকে ইন্ডিয়ায় আর নিতে হলো না, তাই না? তাহলে আমরা আজকে আলোচনা করতেছিলাম অ্যানিমিক কনস্টিটিউশন। তো অ্যানিমিক কনস্টিটিউশনের জন্য চায়না কিন্তু খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন। এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট। চায়নার সাথে কমপ্লিমেন্টারি মেডিসিন ফেরামেট। কখন আপনি ফেরামেট অ্যাপ্লাই করবেন? যখন আপনি কোন পেশেন্টকে দেখবেন যে আয়রন ডেফিসিয়েন্সি আছে, আয়রন ডেফিসিয়েন্সি আছে, তার চেহারাও কিন্তু ফ্যাকাশে, পেল কমপ্লেক্সন থাকে এবং প্যালপিটেশন থাকে, প্যালপিটেশন অফ দ্য হার্ট, এবং সে পরিশ্রম কিন্তু একেবারেই সহ্য করতে পারে না, ইনটলারেন্স অফ এক্সারশন, তার ক্ষেত্রে কিন্তু উইকনেস আছে, ডিজিনেস আছে, প্যালপিটেশন আছে। কিন্তু ফেরামেটের রোগী একটু মোটাসোটা হয়, একটু মোটাসোটা হয়। দেখবেন যে যদিও তাদের চেহারা ফ্যাকাশে, কিন্তু যখন সে উত্তেজিত হয়ে যায়, তার এক্সাইটমেন্ট দেখা দেয়, তখন কিন্তু চেহারাটা রক্তিম ভাব ধারণ করে। এমন অবস্থায় আপনি ফেরামেটকে চিন্তা করবেন। ফেরামফসও কিন্তু অ্যানিমিক কনস্টিটিউশনের জন্য খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন, কিন্তু সেটা আর্লি স্টেজে। এখন কোন স্টেজে কোন মেডিসিন, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। ফার্স্ট স্টেজে কোন মেডিসিন, সেকেন্ড স্টেজে কোন মেডিসিন, থার্ড স্টেজে কোন মেডিসিন, এবং 11th আওয়ারে লাস্ট স্টেজে এসে কোন মেডিসিন, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই জন্য ফার্স্ট স্টেজ কোনটা, সেকেন্ড স্টেজ কোনটা, থার্ড স্টেজ কোনটা, টার্সিয়ারি স্টেজ কোনটা, এটা আমাদের জানা দরকার। এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট। তাহলে ফেরামফস হলো এমন একটি মেডিসিন, ফার্স্ট স্টেজের অ্যানিমিয়াতে খুব চমৎকার কাজ করে। তার স্ট্যামিনা কম থাকে, ল্যাক অফ স্ট্যামিনা, লো স্ট্যামিনা থাকে। আমরা ফেরামফসের ক্ষেত্রে কি পয়েন্ট কি পাবো, কি পয়েন্ট, কি সিমটম কেমন থাকবে? তার চেহারা কিন্তু ফ্যাকাশে থাকে, ফ্যাকাশে থাকে, কিন্তু গাল লাল থাকে, পেইল ফেস উইথ রেডনেস অফ চিকস, লো গ্রেড ফিভার, এবং হালকা জ্বর থাকবে, সহজেই সে ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, সেই সাথে তার মাথা ব্যথা থাকবে। এমন অবস্থায় আপনি অবশ্যই ফেরামফসকে চিন্তা করবেন। আর ফেরামেটের কথা আমি আগেই বলেছি, ল্যাকটামিউরও কিন্তু অ্যানিমিক কনস্টিটিউশনের জন্য চমৎকার কার্যকরী একটি মেডিসিন। কিন্তু অ্যানিমিক কনস্টিটিউশনের অধীনে এতগুলো মেডিসিনের মধ্যে থেকে কিভাবে আপনি স্বতন্ত্রকরণ করবেন ল্যাকটামিউরকে?
ন্যাক্টামিয়ার রোগী কিন্তু রিজার্ভ মাইন্ডেড হয়। কেমন হয়? রিজার্ভ মাইন্ডেড। For individuals who are reserved or introverted, emotionally sensitive, and prone to anemia due to grief, due to stress, যখন তার দুঃখ কষ্ট, চাপা ক্ষোভ দীর্ঘদিন যদি থাকে, দেখবেন যে সে রিজার্ভ হয়ে যায়, কথা বলতে চায় না, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। যখন কোন মানুষ দেখবেন অল্প শোক পায়, অনেক বেশি কান্নাকাটি করে, আর যখন খুব বেশি শোক পায় তখন কিন্তু তার চোখে আর পানি আসে না, ভিতরে হাহাকার অবস্থা তৈরি হয়, মুখ ফেটে যায়, কিন্তু সে মুখ দিয়ে বলতে পারতেছে না, চোখ দিতে পানি আসতেছে না। আপনি অনেক মানুষকেই দেখবেন যে কোন সন্তান, তার বাবা মারা গেছে, সন্তানের চোখে পানি নাই। তার কারণ কি? যে বাবা যে এখন মারা গেল সে বুঝতে চিন্তাই করতে পারে নাই, বাবাই নাই, তার ভিতর ফেটে যাচ্ছে। অথচ অন্যান্য লোকজন বলে কেমন ছেলে, কি নিষ্ঠুর, নির্দয়, পাষণ্ড, সে মানের মধ্যে হৃদয়, তার চোখে পানি নাই, তাই না? আসলে কিন্তু সে অনেক বেশি শক পাইছে, অনেক বেশি শক পাওয়ার ফলে এখন তার চোখে আর পানি আসতেছে না। তাহলে ন্যাক্টামিয়ার রোগীদের ক্ষেত্রেও আমরা দেখবো এরা রিজার্ভ মাইন্ডেড হয়ে যায় দীর্ঘদিন এইভাবে মনোকষ্টের কারণে, তার স্ট্রেসের কারণে, অথবা সাইলেন্ট গ্রিফের কারণে তার দুর্বলতা থাকে এবং জীর্ণতা শীর্ণতা থাকে, এবং ঠোঁট শুকিয়ে যায়, জিভ শুকিয়ে যায়, মুখ শুকিয়ে যায়, অতিরিক্ত পরিমাণে পানি পান করতে চায় এবং লবণ খাওয়ার অদম্য স্প্রিয়া থাকে। সেই সাথে তার মাথা ব্যথা, কন্টিনিউয়াস পেইন ইন দ্য হেড, মাথা ব্যথা, রোদে গেলেই মাথা ব্যথা, সূর্যের উত্তাপে গেলে তার মাথা ব্যথা, আগুনের পাশে থাকলে তার মাথা ব্যথা। এমন অবস্থায় আপনি অবশ্যই এই অ্যানিমিক কনস্টিটিউশনের জন্য আপনি ন্যাক্টামিয়ার অ্যাপ্লাই করবেন। অপরদিকে তার ঘাড়ের পিছন সাইড যদি শিশু হয়, দেখবেন যে ঘাড় পিছন সাইড জীর্ণ শীর্ণ হয়ে গেছে এবং বৃদ্ধের মতো চামড়া কুঁচকে গেছে, এমন অবস্থা আপনি আর্সেনিক ন্যাক্টামিয়ার ছাড়া অন্য কোনো মেডিসিন চিন্তা করতে পারেন না। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা অ্যানিমিক কনস্টিটিউশনের জন্য আরো অনেক মেডিসিন পাই, বিশেষ করে আর্সেনিক অ্যালবো কিন্তু 2 বার পাতলা পায়খানা আর 2 বার বমি হলেই কিন্তু সে দুর্বল হয়ে যায়, তার সিভিয়ার উইকনেস দেখা দেয়। মানে আর্সেনিকের রোগী দেখবেন যে সে এতটা দুশ্চিন্তাগ্রস্ত থাকে, এতটা হতাশাগ্রস্ত, নিরাশাগ্রস্ত থাকে যে 2 বার পাতলা পায়খানা 2 বার বমি হলেই সে ক্লান্ত শান্ত, আমি মরে যাবো, আমি বাঁচবো না, আমি মরে যাবো, আমি বাঁচবো না। কিন্তু সে স্পেসিফিক টাইম কিন্তু বলে না। এখনই যেমন সুনির্দিষ্ট সময় বলে দেয়, টাইম বলে দেয়, বেলা 1টা পার হবে না, রাত 10টা পার হবে না, কিন্তু আর্সেনিক বলে আমি যে কোনো সময় মারা যাবো, আমার পাশে কাউকে রাখো, আমি একা থাকতে পারতেছি না, একা থাকতে ভয় হচ্ছে আমার। তাহলে অ্যানিমিক কনস্টিটিউশনের অধীনে যত মেডিসিন আছে, আর্সেনিকও অন্যতম একটি মেডিসিন। সিভিয়ার উইকনেস থাকবে, অ্যানিমিয়া থাকবে, সেই সাথে মেন্টালি ফিজিক্যালি তার রেস্টলেসনেস দেখা দিবে, অস্থিরতা দেখা দিবে। আমি আপনাদেরকে গতদিনে বলেছিলাম যে আমি বেশ কয়েকটি বই লিখে শেষ করেছি, তার মধ্যে দ্য কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট ইন হোমিওপ্যাথি। তো এই যে কথাগুলো আমি বলতেছি, এগুলো ইনশাল্লাহ আমার বই থেকে আপনারা পাবেন। এগুলো একেবারে সহজ সাবলীল ভাবে আমি উল্লেখ করেছি, এগুলো সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যাও আমি করেছি এবং অসংখ্য এক্সাম্পল দেওয়া আছে। এনিওয়ে, তো খুব তাড়াতাড়ি আপনারা হাতে পাবেন ইনশাআল্লাহ। তাহলে তার রেস্টলেসনেস থাকবে, বার্নিং পেইনস থাকবে, বার্নিং পেইন, এক্সট্রিম ফ্যাটিগ থাকবে, প্রচন্ড মাত্রায় তার ক্লান্তি থাকবে এবং অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠান্ডা হয়ে যাবে। এমন অবস্থায় আপনি অ্যানিমিক কনস্টিটিউশনের জন্য আপনি আর্সেনিক কে চিন্তা করবেন। অপরদিকে তার পিপাসা হিস্ট্রি নিয়ে যদি জানতে পারেন, গরম পানি পান করলে তার ভালো লাগে এবং ঠান্ডা পানি পান করলে তার কষ্ট বেড়ে যায় এবং অল্প পরিমাণে পানি পান করতে চাই। আপনি অ্যানিমিক কনস্টিটিউশনের জন্য অবশ্যই আর্সেনিক কে চিন্তা করবেন। আপনি ক্যালকিরিয়া কার্ব কখন চিন্তা করবেন? যদিও ক্যালকিরিয়া কার্বের রোগীর দেহ মোটা সোটা, নাদুস নুদুস দেহ, স্থূল দেহ, স্থূলকায়, for individuals who are overweight and silly and have a sluggish metabolism, we have to think ক্যালকিরিয়া কার্ব। যারা দেখবেন মোটা সোটা, নাদুস নুদুস দেহ, তাদের শরীর এবং শীতার্ত, শীতকাতর
এবং সবকিছু দৃঢ়তা থাকবে, তার চিন্তার দৃঢ়তা, তার সবকিছু দৃঢ়তা, দাঁত ওঠা, কথা বলা, হাঁটা শেখা, ব্রহ্মতল জোড়া লাগা, সবকিছুই ধীর গতিতে দেখা দিবে। অপর দিকে এক্সেসিভ সোয়েটিং থাকবে, প্রচুর পরিমাণে তার ঘাম দেখা দিবে এবং সহজেই সে ক্লান্ত হয়ে যাবে। ইজিলি দেখবেন যে সে টায়ার্ড হয়ে যাচ্ছে এবং ডিম খাওয়ার অদম্য স্প্রিয়া থাকবে, ডিম খাওয়ার অদম্য স্প্রিয়া থাকবে, ডিম ডিম বলে সে চিৎকার করতে থাকবে এবং যখন সে ঘুমাতে চাইবে মাথার পেছন সাইড প্রচুর পরিমাণে ঘেমে যাবে, মাথার ঘামে বালি ভিজে যাবে। এমন অবস্থায় আপনি অ্যানিমিক কনস্টিটিউশনের জন্য আপনি ক্যালকিউলেটর আপনি চিন্তা করবেন। এছাড়া আর অনেক মেডিসিন আছে, অ্যাসিড ফস আছে, ল্যাকেসিস আছে, ফসফরাস আছে। আমি আর দু একটা মেডিসিন আলোচনা করি, অন্য কনস্টিটিউশনে চলে যাব না, আজকে একটা আলোচনা করব। আপনারা যদি বলেন একটা, তাহলে আলোচনা শেষের দিকে নিয়ে চলে আসবো। স্যার আমার পরামর্শ ছিল স্যার 1 ঘন্টার উপরে ক্লাস না হইলে ভালো হয় স্যার, তাহলে মানুষ মানে অন্যদিকে ডাইভার্ট হবে না। এই 1 ঘন্টা বেশি হলে মানুষ অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, ক্লাস মনোযোগের সাথে শোনে না স্যার, আমার কাছে মনে হয়। তাহলে আমরা আজকে শুধু অ্যানিমিক কনস্টিটিউশনের অধীনে যে মেডিসিন গুলো আছে এগুলোই আমরা আলোচনা করি। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা নেক্সট যে কনস্টিটিউশন সেটা হলো অ্যাজমেটিক কনস্টিটিউশন। আমরা ধারাবাহিকভাবে এখানে প্রায় 50টার মতো কনস্টিটিউশন নিয়ে আমি তুলে ধরেছি। তো এগুলো একদম A to Z আপনারা পাবেন ইনশাআল্লাহ। 300 পেজের মতো একটা বই হবে। এখন আসি আমরা ল্যাকেসিসে। তো ল্যাকেসিসের রোগীদের ক্ষেত্রে আমরা কখন দেখবো যে এরা অ্যানিমিক কনস্টিটিউশনের হয়ে গেছে? যখন দেখবেন যে মেনোপজ কন্ডিশনে যখন চলে আসে, কোন রমণীর মাসিক স্রাব যখন বন্ধ হয়ে যায়, ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এই ল্যাকেসিসের যারা রোগী হয় সমস্ত শরীর থেকে উত্তাপের উচ্ছ্বাস বয়ে যায়। অপরদিকে তার বিভিন্ন সমস্যা তৈরি হয়, বিভিন্ন সমস্যা দেখা দেয়, তার মধ্যে অ্যানিমিয়া। তাহলে ল্যাকেসিসের রোগীদের ক্ষেত্রে আমরা দেখব যে মেনোপজ যখন চলে আসে তখন সে অ্যানিমিয়াতে সাফার করতে থাকে এবং সমস্ত শরীরের মানে উত্তাপ বয়ে যাচ্ছে, উত্তাপের উচ্ছ্বাস বয়ে যাচ্ছে। অপরদিকে তার কথা বলা, বেশি বেশি কথা বলে, অনেক বেশি কথা বলে, টকেটিভ হয়ে যায় সে এবং সন্দেহের চোখে দেখতে থাকে। প্রত্যেককেই সে সন্দেহের চোখে দেখে। এমত অবস্থায় ল্যাকেসিসের কথা আমরা চিন্তা করব। অপরদিকে তার পোশাক আশাক আলখেল্লা পোশাক পরিধান করতে চাই, টাইট ফিট পোশাক সে পরিধান করতে পারে না। টাইট পোশাক পরলেই মনে হয় যে তার কষ্ট হচ্ছে। গলায় তো মাফলার দিতেই পারে না, গলায় মাফলার অথবা কাঁথা কম্বল রাখতেই পারে না, কোমর টাইট করে বাঁধতে পারে না, সন্দেহের চোখে দেখতে থাকে মানুষকে, সাপের ভয়। আপনি অবশ্যই এই অ্যানিমিক কনস্টিটিউশনের জন্য আপনি ল্যাকেসিসের কথা আপনি চিন্তা করবেন। অপরদিকে অ্যাসিড ফস আপনি কখন চিন্তা করবেন? যে সমস্ত যুবক ম্যাস্টারবেশন করতে করতে প্রচুর পরিমাণে সে ফ্লুইড লস করতেছে, দীর্ঘদিন স্বপ্নদোষ, একদিকে স্বপ্নদোষ, অপরদিকে সে ম্যাস্টারবেশন করে, অথবা দীর্ঘদিন অন্যান্য রোগ শোকে ভুগছে, অথবা তার দুঃখ কষ্ট থেকেও যদি দীর্ঘদিন এভাবে থাকে, দুঃখ কষ্ট থেকেও সে অসুস্থ হয়ে যায়, অতিরিক্ত পরিশ্রম করার ফলেও সে অসুস্থ হতে পারে, যে ঠিক মতো সে খাবার খেতে পারে নাই। এই ক্ষেত্রে সে যদি অ্যানিমিয়াতে সাফার করতে থাকে, আপনি অবশ্যই সেই ক্ষেত্রে অ্যাসিড ফসের কথা চিন্তা করবেন। কিন্তু অ্যাসিড ফসের যে প্রস্রাব দুধের মতো প্রস্রাব হবে, দুধের মতো প্রস্রাব হবে, মিষ্টি খাওয়ার অদম্য স্পৃহা থাকবে, হালকা পাতলা গড়নের হবে এবং অনেক বেশি লম্বা হবে। সেই ক্ষেত্রে আপনি এই অ্যানিমিক কনস্টিটিউশনের জন্য অ্যাসিড ফসকে চিন্তা করবেন। আপনি ফসফরাস কখন চিন্তা করবেন? ফসফরাসের রোগী হালকা পাতলা গড়নের, অনেক লম্বা হয়, অনেক লম্বা হয় এবং রক্তস্রাব হওয়ার একটা প্রবণতা, টেন্ডেন্সি টু ব্লিডিং ডিসঅর্ডারস, who are sensitive and prone to bleeding disorders, আপনি তাদের জন্য ফসফরাসের কথা চিন্তা করবেন। ফসফরাস যা দেখবেন রক্তস্রাবের প্রবণতা বেশি থাকে,
এবং অ্যানিমিয়ার সাথে প্যালপিটেশন থাকে, অ্যানিমিয়ার সাথে প্যালপিটেশন থাকে, বিভিন্ন জায়গা থেকে তার রক্তস্রাব দেখা দিতে পারে, জরায়ু থেকে হতে পারে অথবা প্রস্রাবদ্বার থেকে হতে পারে, কোথাও কেটে গেছে সহজেই রক্তস্রাব হচ্ছে, অথবা মাড়ি থেকে তার রক্ত আসতেছে, ব্লিডিং ফ্রম গামস। সেই সাথে তার আইসক্রিম খাওয়া, ঠান্ডা পানি পান করার অদম্য স্পৃহা যদি দেখা দেয় এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়, ইন্টেলেকচুয়াল পেশেন্ট হয়, আপনি অবশ্যই সেক্ষেত্রে ফসফরাসের কথা চিন্তা করবেন। যেমন বারবার নাক দিয়ে রক্ত পড়তেছে, কোন যুবক যুবতীর বারবার যদি নাক থেকে রক্তস্রাব হয়, একটা পর্যায়ে যদি সে অ্যানিমিয়াতে সাফার করতে থাকে, আপনি তার জন্য অবশ্যই ফসফরাসের কথাও চিন্তা করতে পারেন। আপনি সাইলিশিয়া কখন চিন্তা করবেন? সাইলিশিয়া রোগী কিন্তু দুর্বল প্রকৃতির হয়, তাদেরও কিন্তু কথা বলা শেখা, হাঁটা শেখা, ব্রহ্মতলে জোড়া লাগা এগুলোতে দেরি হয়, কিন্তু আত্মপ্রত্যয়ের অভাব থাকে এবং বারবার ইনফেকশন হতে থাকে, বারবার ফোড়া হতে থাকে, কোথাও ক্ষত হয়েছে সেটা সহজে শুকাতে চায় না, ফ্রিকুয়েন্ট ইনফেকশন হচ্ছে, ফ্রিকুয়েন্ট আপনার রিকারেন্ট অ্যাবসেস দেখা দিচ্ছে, অথবা স্লো হিলিং অফ ওন্ডস, কোথাও ক্ষত হয়েছে, এই ক্ষত সহজে আরোগ্য হচ্ছে না, এখান থেকে পুজ নিঃসরণ হচ্ছে এবং দুর্গন্ধযুক্ত স্রাব আসতেছে, কলতানির পানির মতো, ঘোলের পানির মতো স্রাব দেখা দিচ্ছে। অমাবস্যা পূর্ণিমা আসলেই তার সমস্যা আরো প্রকট আকার ধারণ করতেছে। আপনি অবশ্যই তাকে সাইলিশিয়া চিন্তা করবেন। অপরদিকে মাথাটাকে ঢেকে রাখতে চাই, মাথায় আবরণ দিয়ে রাখতে চাই, মাথা খোলা রাখলেই তার কষ্ট বেড়ে যায়, ঠান্ডা সে সহ্য করতে পারে না, রাপিং করে রাখতে চাই। পালসেডিলার পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখি যে কখন অ্যানিমিয়াতে সাফার করে এবং কখন এই অ্যানিমিয়ার জন্য পালসেডিলা আমরা অ্যাপ্লাই করব। পালসেডিলা রোগী কিন্তু অনেক ইমোশনাল হয়, ইমোশনাল টেন্ডেন্সি তাদের ক্ষেত্রে দেখবো, উইথ এ টেন্ডেন্সি টু অ্যানিমিয়া ডিউ টু হরমোনাল ইমব্যালেন্সেস, হরমোনাল ডিস্টারবেন্সেস। এটা কখন দেখা যায়? যে সমস্ত যুবক যুবতী দেখবেন বাড়ন্ত অবস্থায় তাদের হরমোনাল চেঞ্জ হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে। তো মেয়েদের ক্ষেত্রে যখন বয়স 12 ঋতুস্রাব তার দেরিতে দেখা দিচ্ছে, অথবা ঋতুস্রাব আগেও যদি দেখা দেয়, তখন কিন্তু হরমোনাল চেঞ্জ হয়। এমন অবস্থায়ও কিন্তু তাদের যদি অ্যানিমিয়া দেখা দেয়, আপনি অবশ্যই পালসেটিলা অ্যাপ্লাই করতে পারেন। তো তাদের চেহারা কিন্তু ফ্যাকাশে থাকে এবং ক্রন্দন পরায়ণ হয়, চেয়ারফুলনেস থাকবে, কাজের স্বভাবের, এবং পিপাসা একেবারেই থাকে না, ল্যাক অফ থার্স্ট, কমপ্লিটলি থার্স্টলেস থাকবে, এবং সেই সাথে তার রিচ ফুড খাওয়া স্প্রিয়া থাকবে, গুরুপাক খাবার খাওয়া তার স্প্রিয়া থাকবে। অপরদিকে এটা সহ্য করতে পারবে না এবং মেন্স পরিবর্তনশীল মেন্স দেখা দিবে, এক এক সময় এক এক কালার, অথবা এই টিনেজার মেয়েদের ক্ষেত্রে ইরেগুলার মেনস্ট্রুয়েশন দেখা দিবে 2 মাস পর পরে, অথবা কখনো 15 দিন পর পর, অথবা 3 মাস পর পরে, এবং মেন্সের যে কালার সেটা চেঞ্জ হতে থাকবে, পরিবর্তনশীল কালার দেখা দিবে, কখনো লাল, কখনো খয়েরি, কখনো ধূসর, কখনো চাপচাপ, কখনো পানির মতো। এই পরিবর্তনশীল মেনস্ট্রুয়েশন দেখা দিলে আপনি অ্যানিমিক কনস্টিটিউশনের জন্য অবশ্যই আপনি পালসকে চিন্তা করবেন। পালসের রোগী অত্যন্ত শান্ত, শিষ্ট, নম্র, ভদ্র হয়ে থাকে, তাই না? পালসের কমপ্লিমেন্টারি সিপিয়াও, পালসের সাথে সিপিয়া আপনি কিভাবে চিন্তা করবেন? পালস যেমন সঙ্গী পছন্দ করে, সিপিয়া সঙ্গী পছন্দ করে না। যে সমস্ত রোগীকে আপনি দেখবেন যে মেনোপজ অবস্থায়, প্রেগনেন্সি অবস্থায়, অথবা হরমোনাল চেঞ্জ হওয়ার সময়, তখন তাদের অ্যানিমিয়া যদি দেখা দেয়, অথবা অত্যধিক সন্তান জন্মদান করছে, অথবা অ্যাবর্শন করিয়েছে, অত্যধিক সন্তান জন্মদান করছে, প্রেগনেন্সি অবস্থায়, মেনোপজ চলে আসলে, অথবা হরমোনাল চেঞ্জ অবস্থায় যদি আমরা অ্যানিমিয়ার সমস্যা তাদের দেখা দেয়, আপনি সিপিআকে চিন্তা করবেন। এখন সিমটম কেমন পাবেন? তাদের চেহারা
হলুদাবরণ হয়ে যাবে, ইউনিস কমপ্লেকশন, হলুদাব চেহারা দেখা দেবে, খিটখিটে মেজাজ, একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, এবং ফ্যামিলি যে সদস্য, অ্যাভারশন টু ফ্যামিলি মেম্বার্স, অ্যাভারশন টু ফ্যামিলি রেসপন্সিবিলিটিস অ্যান্ড ডিজায়ার ফর সলিটিউড, একা থাকার যে ইচ্ছা, একা থাকলে বরং সে ভালো ফিল করে, এবং সেক্সুয়ালি তার অ্যাভারশন, এমনকি টাচ করলে অ্যাভারশন টু বি টাচ সেক্সুয়ালি, যদি তাকে সেক্সুয়ালি টাচ করা হয় বিরক্তি ফিল করতে থাকে। এমত অবস্থায় অ্যানিমিক কনস্টিটিউশনের জন্য আপনি অবশ্যই সিপিএ কে চিন্তা করবেন। অপরদিকে কাস্টিলেশন কখন অ্যাপ্লাই করবেন? আমি কিছুদিন আগে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, ওনার রক্ত স্বল্পতা, রক্ত শূন্যতা, হিমোগ্লোবিন 7-8 এর মধ্যে থাকে, এটা বাড়তেছে না। তো আমি হিস্ট্রি নিয়ে জানতে পারলাম যে তার মায়েরও হিমোগ্লোবিনের সমস্যা আছে, রক্ত শূন্যতা, রক্ত স্বল্পতা আছে। যদি বংশানুক্রমিক ভাবে হয়ে থাকে যে রক্ত স্বল্পতায় মা ভুগতেছে, তার ঔরজাত সন্তানও কিন্তু রক্ত স্বল্পতায়, রক্ত শূন্যতায় ভুগতে পারে। অপরদিকে তাকে কড়া শাসনের মধ্যে মানুষ করছে, ছোটকালে 19-20 হলেই তাকে মারধর করতো, তার প্রতি টর্চার করা হতো। তাহলে একদিকে হচ্ছে কড়া শাসন, অপরদিকে মায়ের রক্ত স্বল্পতা, এবং সন্তানও রক্ত স্বল্পতায় ভুগতেছে। প্রেগনেন্সি অবস্থায় এই সমস্যা তো দেখা নাই, ওষুধ দেওয়ার পরে দেখা গেছে চেঞ্জ হয়েছে, ওষুধ দেওয়ার 1 মাসের মধ্যেই তখন হিমোগ্লোবিন 10-এ আসছে। এনিওয়ে, তাহলে ফ্যামিলি হিস্ট্রিতে যদি আমরা ক্যান্সার হিস্ট্রি দেখি, ফ্যামিলি হিস্ট্রিতে যদি ক্রনিক কোন ইলনেস থাকে, ফ্যামিলি হিস্ট্রিতে যদি রক্ত স্বল্পতা, রক্ত শূন্যতা থাকে, অ্যানিমিয়া থাকে, আপনি অবশ্যই একবার কার্সিনোসিনকে চিন্তা করুন। ফ্যামিলি হিস্ট্রিতে যদি পাগল থাকে, ফ্যামিলি হিস্ট্রিতে যদি আত্মহত্যাকেও করে মারা যায়, ফ্যামিলি হিস্ট্রিতে যদি কারো আলসারের হিস্ট্রি থাকে, আলসার, এখন কোন রোগী যদি আপনার ক্রনিক ডিজিজ সাফার করতে থাকে অথবা অ্যানিমিয়াতে সাফার করতে থাকে, আপনি একবার অন্তত কার্সিনোসিনকে আপনি চিন্তা করবেন। কার্সিনোসিনের রোগীদের ক্ষেত্রে দুর্বলতা থাকে, এবং গান বাজনায় দেখবেন তার অনুভূতি অনেক বেশি থাকে। গান বাজনা কথা হলে সে নিজেই গান বাজনা করতে থাকে, অথবা ওই তালে তালে ছন্দে সে নাচতে থাকে, এবং মিষ্টি খাওয়ার অদম্য স্প্রিয়া থাকে। তাহলে ফ্যামিলি হিস্ট্রিতে যদি এই ধরনের সমস্যা দেখা দেয়, আপনি অবশ্যই একবার কার্সিনোসিনকে চিন্তা করবেন অ্যানিমিক কনস্টিটিউশনের পেশেন্টদের জন্য। অপরদিকে সালফার আলোচনা করে আজকে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। যখন তার বারবার এই অ্যানিমিয়ার সমস্যা দেখা দিচ্ছে, এবং এই সালফার তখন অ্যাপ্লাই করবেন যখন শরীর ম্যানিফেস্টেশন পাবেন, যে অ্যানিমিক কনস্টিটিউশনের বাট শরীর ম্যানিফেস্টেশন, শরীর ফিচারের, শরীর ট্রেইটসের, আপনি অবশ্যই ক্রনিক অ্যানিমিয়ার জন্য অন্তত একবার হলেও সালফারকে চিন্তা করবেন। কারণ স্ট্রাকচারালি চেঞ্জ হচ্ছে না, তার ফাংশনাল চেঞ্জ দেখা দিচ্ছে, এই সাথে তার স্কিনের সমস্যা, ডাইজেস্টিভ ইস্যু, ডাইজেস্টিভ প্রবলেম তার দেখা দিচ্ছে, যে পেটের গোলযোগ দেখা দিচ্ছে, স্কিনের সমস্যা দেখা দিচ্ছে, এবং সেই সাথে ক্রনিক অ্যানিমিয়াতে সে সাফার করতেছে। আপনি অবশ্যই একবার সালফারকে চিন্তা করবেন। ক্রনিক ডিজিজ চিকিৎসা করাকালীন সময়ে যদি অন্য মেডিসিনও সিলেকশন করেন, যদি সোরার দোষ থাকে, মাঝে মাঝে আপনি শরীর মেডিসিন গুলোর মধ্যে সোরেরাম এবং সালফারকে চিন্তা করবেন। এখন কি সিমটম, কি পয়েন্ট কি পাবেন, যে তার মুখমণ্ডল রক্তিম অভাব, বিশেষ করে তার হাতের তালু, তার পায়ের তালু, মাথার তালু উত্তাপ অবস্থা দেখা দিবে, এবং সমস্ত মুখমণ্ডল রক্তিম অভাব অবস্থা দেখা দিবে। বিশেষ করে তার ঠোঁট সিঁদুরের মতো লাল হয়ে যাবে। অসুস্থ অবস্থায় দেখেছি অ্যানিমিয়াতে সাফার করতেছে, অথচ হাতের তালুতে মনে হচ্ছে অনেক বেশি, হাত দেখলে বোঝা যাবে তার রক্ত শূন্যতা নাই, রক্ত স্বল্পতা নাই, রক্ত ফুটে বেরোচ্ছে, কিন্তু তার হিমোগ্লোবিনের সমস্যা, তার পায়ের তালুতে জ্বালা, হাতের তালুতে জ্বালা, মাথার তালুতে জ্বালা, ভার্টেক্সে তার বার্নিং হচ্ছে। অপরদিকে সমস্ত মুখমণ্ডল রক্তিম অভাব অবস্থা, বিশেষ করে তার ঠোঁট লাল হয়ে যায়, সেই সাথে দুর্বলতা, এবং অ্যাভারশন টু বেইডিং, গোসলে অনীহা, গোসলের প্রতি অনীহা, অনিচ্ছা, বিরক্তি, এবং গোসল করলে তার সকল কষ্ট যেন বেড়ে যায়। আপনি অবশ্যই এই ক্ষেত্রে শরীর পেশেন্টের জন্য
ক্রনিক অ্যানিমিয়াতে যারা সাফার করতেছে আপনি সালফারকে চিন্তা করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। জি, যে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন এবং কোনো মন্তব্য থাকলে মন্তব্য দিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, স্যার এনিমার ক্ষেত্রে অনেক সময় আমরা যে কানে ভো ভো করতে দেখতে পাই যে অনেক পেশেন্টের ক্ষেত্রে খুব বেশি এটা হয়, এইরকম ক্ষেত্রে কি কান দিয়ে রক্ত পড়তে পারে? না, কানে ভৌমত দুর্বলতার কারণে রক্তশূন্যতার কারণে দেখা দিতে পারে, কিন্তু রক্ত পড়া তো আলাদা কারণও হতে পারে। হ্যাঁ, জি জি। রক্ত পড়া আলাদা কারণ এটা দেখা দিতে পারে। জি, আগামীতে অ্যাজমাটিক কনস্টিটিউশনের উপর আলোচনা করবো। আপনারা তো আসবেন, সেই সাথে আর যারা আমাদের ক্লাসে আগে আসতে এখন আসতেছে না, এখন তারা কেন আসে না? হয়তো শিখে গেছে, ভালো ডাক্তার হয়ে গেছে, এখন আর আসার প্রয়োজন নাই, তাই না? এটা হতে পারে। না স্যার, হয়তো অনেক ব্যস্ততা আছেন। জি স্যার। জি, তো আজকের ক্লাসে কারো কোনো মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। আমাদের ফয়েজ আহমেদ ভাই অনেকদিন পরে যুক্ত হয়েছেন। জি, ফয়েজ ভাই চাঁপাইনবাবগঞ্জ। স্যার বলছেন না